একটি স্বনামধন্য কলেজে আপনার সন্তান ভর্তি হলো। আপনি ভাবছেন টাকা দিচ্ছেন শিক্ষার জন্য। কিন্তু কয়েক বছর পর যদি জানতে পারেন সেই কলেজেই ভর্তি ফি থেকে শুরু করে শিক্ষক নিয়োগ, সরকারি বেতন, কর, ভ্যাট সব জায়গায় কোটি, কোটি টাকার অনিয়ম হয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এগুলো কোনো গুজব নয়। এগুলো বেরিয়ে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব তদন্তে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর অর্থাৎ ডিআইএ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের তদন্ত চালিয়ে এমন সব তথ্য সামনে এনেছে, যা শুনলে সত্যিই প্রশ্ন জাগে। আমরা কি শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি নাকি টাকার কারখানা? প্রথমে আসি মোট হিসাবের দিকে। ডিআই এর তদন্তে দেখা গেছে মাত্র ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ কোটিরও বেশি টাকার অনিয়ম হয়েছে। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজে প্রায় ৫,১০,৭৮,০০০ টাকা, ঢাকা সিটি কলেজে প্রায় ৪ কোটি টাকা আর নরসিংদীর আসাদনগর ফাজিল মাদ্রাসায় প্রায় ১ কোটি টাকার অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু শুধু টাকার অঙ্কই না, আরো বড় বিষয় হলো অনেক শিক্ষক ও কর্মকর্তার নিয়োগকেই তদন্তে অবৈধ বলা হয়েছে। অর্থাৎ শুধু অর্থ নয়, পুরো প্রশাসনিক ব্যবস্থাতেই বড় ধরনের প্রশ্ন উঠেছে। শুরুটা করি মোহাম্মদপুর মহিলা কলেজ দিয়ে। এই কলেজে বর্তমানে প্রায় ৮,০০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। তদন্তে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ভর্তি ফি। সরকারি নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তি ও সেশন ফি মিলিয়ে সর্বোচ্চ ৫,০০০ টাকা নেয়ার কথা ছিল। কিন্তু কলেজ কর্তৃপক্ষ নিয়েছে ৭,৫০০ টাকা করে। অর্থাৎ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ২,৫০০ টাকা। এখন একটু হিসাব করি। একাদশ ও দ্বাদশ মিলিয়ে প্রায় ১,৫০০ শিক্ষার্থী প্রতি বছর প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত ২,৫০০ টাকা। আর এই প্রক্রিয়া চলছে টানা ৮ বছর। সব মিলিয়ে তদন্তে বলা হয়েছে শিক্ষার্থীদের কাছ থেকেই প্রায় ৩ কোটি টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে। একটু ভাবুন, একজন শিক্ষার্থী হয়তো বুঝতেই পারেনি যে সে নিয়মের চেয়ে বেশি টাকা দিচ্ছে। কিন্তু হাজার, হাজার শিক্ষার্থীর কাছ থেকে অল্প, অল্প করে নেয়া সেই অর্থ শেষ পর্যন্ত কোটি টাকায় পৌঁছে গেছে। এবার আসি কলেজের অধ্যক্ষের বিষয়ে। তদন্তে বলা হয়েছে বর্তমান অধ্যক্ষের নিয়োগ প্রক্রিয়াতেও গুরুতর অসঙ্গতি রয়েছে। রিপোর্ট অনুযায়ী তিনি একই সময়ে ২টি আলাদা কলেজে কর্মরত ছিলেন এবং ২ জায়গা থেকে সুবিধা নিয়েছেন। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী এটি সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। শুধু তাই নয়, পরবর্তীতে নতুন প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সময় প্রয়োজনীয় ছাড়পত্র জমা দেয়া হয়নি বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। তদন্ত দলের মন্তব্য ছিল খুবই স্পষ্ট, যদি এই তথ্য আগে যাচাই করা হতো তাহলে তার আবেদন শুরুতেই বাতিল হয়ে যেত। কিন্তু এখানেই শেষ নয়। তদন্তে আরও উঠে এসেছে ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ১২,৭৮,০০০ টাকার কর সরকারি কোষাগারে জমা দেয়া হয়নি। আবার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রায় ১,৯৮,০০,০০০ টাকা বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত বেতন দেয়া হয়েছে। উন্নয়ন কাজ, কেনাকাটা, ভেট এবং কর সংক্রান্ত আরো অনেক অনিয়মও ধরা পড়েছে। অর্থাৎ শুধু একটি জায়গায় নয়, পুরো আর্থিক ব্যবস্থাপনাতেই প্রশ্ন উঠেছে। এবার শুনুন আরেকটি অবাক করা তথ্য। কলেজের একটি মাইক্রোবাস ৭ বছর ধরে ব্যবহার হয়েছে। জ্বালানি ও সার্ভিসিং বাবদ প্রায় ১৬ লাখ টাকা খরচও দেখানো হয়েছে। কিন্তু সেই গাড়ির কোনো লগ বই রাখা হয়নি। মানে গাড়ি কোথায় গেল, কতবার গেল, কে ব্যবহার করলো এসবের কোনো অফিসিয়াল রেকর্ড নেই। একটা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে এমন ঘটনা সত্যিই বিস্ময়কর। এবার আসি ঢাকা সিটি কলেজে। বাংলাদেশের অন্যতম পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু তদন্তে এখানেও বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠে এসেছে। ডিআইআর রিপোর্ট অনুযায়ী বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনের নিয়োগে অনিয়ম পাওয়া গেছে। কি ধরনের অনিয়ম? অনেক ক্ষেত্রে শুধু পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সাক্ষাৎকার নেওয়া হয়েছে, কিন্তু যাদের উপস্থিতি বাধ্যতামূলক ছিল, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি, তারা কেউ উপস্থিত ছিলেন না। নিয়োগ কমিটির প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। ফলে এসব নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে তদন্তকারী দল। শুধু নিয়োগ নয়, আর্থিক অনিয়মও কম নয়। ২০১২ থেকে ২০২১ সালের মধ্যে প্রায় ৭২ লাখ টাকার বেশি ব্যাংকে জমা না দিয়ে সরাসরি নগদে ব্যয় করা হয়েছে। ভ্যাট ও আয়কর না কাটার কারণে সরকারের প্রায় ৩১ লাখ টাকার বেশি রাজস্ব ক্ষতির অভিযোগ উঠেছে। এর পাশাপাশি নিয়মের বাইরে গভর্নিং বডির সদস্যদের প্রায় ১,৯৭,০০,০০০ টাকা সিটিং অ্যালাউন্স দেওয়ার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। ডিআইএ সুপারিশ করেছে এই অর্থ সরকারি কোষাগারে ফেরত জমা দিতে হবে
এবার চলুন নরসিংদীর আসাদনগর ফাজিল মাদ্রাসায়। এখানে তদন্তে যা পাওয়া গেছে সেটাও কম উদ্বেগজনক নয়। ২ শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ যাচাই করে এনটিআরসিএ জানিয়েছে তাদের জমা দেওয়া সনদ জাল, অর্থাৎ জাল সনদ দিয়েই চাকরি করা হয়েছে। এর ফলে তারা যে সরকারি বেতন ভাতা নিয়েছেন সেই অর্থ ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন শিক্ষক ও কর্মচারীর নিয়োগকেও অবৈধ বলা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৮৬ লাখ টাকার বেশি ফেরত চাওয়া হয়েছে। এই মাদ্রাসায় আরও কিছু গুরুতর অনিয়ম ধরা পড়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মের চেয়ে বেশি পরীক্ষা ও রেজিস্ট্রেশন ফি নেওয়া, ভ্যাট ও আয়কর জমা দেওয়া হয়নি। আর্থিক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অনেক নিয়মই অনুসরণ করা হয়নি। আর সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো মাদ্রাসার প্রায় ১.৮২ একর জমি বেহাতি হয়ে গেছে। কিভাবে সেই জমি হারিয়ে গেল, কারা দায়ী, সেই জবাব চেয়েছে তদন্তকারী দল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কি শুধু ৩টি প্রতিষ্ঠানের সমস্যা? সম্ভবত না। কারণ ডিআইএ জানিয়েছে গত ৪ মাসে প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে তদন্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় ১০টির পূর্ণাঙ্গ প্রতিবেদন ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। অর্থাৎ সামনে আরো অনেক তথ্য বেরিয়ে আসতে পারে। এই ঘটনাগুলোর মধ্যে একটা মিল আছে। অতিরিক্ত ভর্তি ফি, অবৈধ নিয়োগ, জাল সনদ, নিয়ম না মেনে এমপিও, কর, ভ্যাট ফাঁকি, নগদে লেনদেন, সরকারি অর্থের অপব্যবহার, এগুলো যদি একটি শিক্ষা প্রতিষ্ঠানে হতো তাহলে হয়তো ব্যতিক্রম বলা যেত। কিন্তু একের পর এক প্রতিষ্ঠানে একই ধরনের অভিযোগ উঠে আসায় বিষয়টি এখন পুরো শিক্ষা ব্যবস্থার জন্য বড় একটি উদ্বেগের কারণ। তবে এখনো একটি বিষয় মনে রাখা জরুরি, ডিআইএ তদন্ত করে তাদের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। অভিযুক্ত কয়েকজন ইতিমধ্যে অভিযোগ অস্বীকারও করেছেন এবং লিখিত জবাব দেওয়ার কথা জানিয়েছেন। চূড়ান্ত প্রশাসনিক ও আইনি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। শেষে একটা কথাই বলা যায়, একটি দেশের সবচেয়ে বড় বিনিয়োগ হওয়া উচিত শিক্ষায়, কিন্তু সেই শিক্ষার জায়গাতেই যদি অনিয়ম, দুর্নীতি আর জালিয়াতির অভিযোগ ওঠে তাহলে ক্ষতি শুধু কয়েক কোটি টাকার নয়, ক্ষতি হয় শিক্ষার্থীর বিশ্বাসের, ক্ষতি হয় অভিভাবকের আস্থার, আর সবচেয়ে বড় ক্ষতি হয় ভবিষ্যৎ প্রজন্মের। এখন পুরো দেশের নজরে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে। এই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কি সত্যি কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, নাকি আগের অনেক ঘটনার মতো এটিও সময়ের সঙ্গে হারিয়ে যাবে? আপনার কি মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানে এমন অনিয়ম বন্ধ করতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কি হওয়া উচিত?